আজকে আমরা হারিয়ে যাওয়া কালিকলম নিয়ে আলোচনা করব। এটি একটি প্রবন্ধ ক্লাস 10-এর বাংলার হারিয়ে যাওয়া কালিকলম শ্রীপান্থের লেখা, যার আসল নাম হচ্ছে নিখিল সরকার। তিনি লিখেছেন এই প্রবন্ধটি, এবং তোমাদের এই বইতে আরও একটি প্রবন্ধ রয়েছে রাজশেখর বসুর লেখা বাংলা ভাষার বিজ্ঞান। তো এই যে দুটো প্রবন্ধ, এখান থেকে তোমাদের মাধ্যমিকে এবং টেস্টে অর থাকবে। এবার এখান থেকে যে কোনো একটা তোমরা সিলেক্ট করতে পারো। যাদের মনে হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম বেশি সহজ, তারা এখান থেকে কোয়েশ্চেন অ্যাটেন্ড করবে। যাদের মনে হচ্ছে বাংলা ভাষার বিজ্ঞানটা তাদের কাছে বেশি সহজ লাগছে, তারা সেখান থেকে কোয়েশ্চেন অ্যাটেন্ড করবে। তো আমি কিন্তু দুটো প্রবন্ধ থেকে তোমাদেরকে বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলে দেবো, আর তোমরা তোমাদের যেটা মনে হচ্ছে যে আমরা এটা অ্যাটেন্ড করবো, সেই প্রবন্ধের কোয়েশ্চেনগুলো তোমরা মুখস্থ করে যাবে। ঠিক আছে? তো হারিয়ে যাওয়া কালিকলম শ্রীপান্থের লেখা, চলো দেখে নিই এখান থেকে কি কি কোয়েশ্চেন আমাদের ইম্পর্টেন্ট আছে। এটা তো আমাদের আর এরকম নয় যে কোন সালে প্রশ্ন এসেছে কোন সালে প্রশ্ন আসেনি সেটা দেখতে হবে, কারণ প্রত্যেক বছরই এই দুটো প্রবন্ধ থেকে আমাদের অর দিয়ে কোয়েশ্চেন থাকে। তাই আমরা জানি যে এখান থেকে আমাদের একটা না একটা কোয়েশ্চেন আসবেই। তাই হারিয়ে যাওয়া কালিকলম থেকে দেখা যাক যে বছর আমাদের কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট আছে। তবে তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকন প্রেস করে দিও, আর অল বাটনটা অন করে দিও, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো এবার আমরা ভিডিও শুরু করি। প্রথমেই তোমাদেরকে বলি, তোমাদের বইয়ের মধ্যে সব থেকে সহজ কোনো চ্যাপ্টার যদি থেকে থাকে তাহলে সেটা হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম। তোমরা হয়তো ভাবছো যে আমি এরকমটা কেন বলছি, কারণ এই এমন একটা চ্যাপ্টার যেখান থেকে প্রত্যেক বছর এমন একটা কোয়েশ্চেন করা হয় যেটা ছাত্রছাত্রীরা বানিয়ে লিখে দিয়ে চলে আসতে পারবে। একটু ভালো করে যদি এই প্রবন্ধটা তোমাদের পড়া থাকে, একটু ডিটেলসে যদি পড়া থাকে, তাহলে কিন্তু তোমরা এখান থেকে যে কোনো কোয়েশ্চেন একদম নিজের মন থেকে বানিয়ে আনসার করে দিয়ে চলে আসতে পারবে। তোমাদের কোনো সহায়িকা বা কোনো নোটসের সাহায্য নেওয়াই লাগবে না। কেন বলছি সেটা তোমরা এই প্রশ্নগুলো দেখলেই বুঝতে পেরে যাবে। প্রথমে আমরা আসি 2017 থেকে 2020 সাল পর্যন্ত যে 4টে প্রশ্ন আমাদের এসেছিল, সেই 4টে প্রশ্ন নিয়ে। প্রথমে দেখো এসেছিল ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত, নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে, ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। এই প্রশ্নটা আমাদের 2017 সালে এসেছিল। এবার দেখো এই একটা প্রশ্ন একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্যরকম ভাবে ঠিক কি ভাবে দিয়ে তোমাদেরকে কনফিউজ করতে পারে। তো দেখো প্রথমে আমাদের এই যে ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস, এটা হচ্ছে একটা কমন কোয়েশ্চেন। ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস এই লাস্ট 2017 সালে এসেছিল। তারপর 18, 19, 20, 22, 23, 24, 25 এই এতগুলো বছরে কিন্তু জন্মের ইতিহাস একবারও আসেনি। তো 25 সালে আন্দাজ করা যাচ্ছে এই ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস আবার একবার রিপিট করবে পর্ষদ। তো এটা নিয়ে আমরা 90% শিওর আছি যে ফাউন্টেন পেন নিয়ে এবার একটা কোয়েশ্চেন হবেই, কিন্তু সেটা 2017 সালের কোয়েশ্চেনটা হুবহু রিপিট করবে নাকি আরেকটু ঘুরিয়ে দেবে, সেটা নিয়ে আমাদের একটু কনফিউশন চলছে। তার জন্য ফাউন্টেন পেন নিয়ে যত রকমের কোয়েশ্চেন হতে পারে, মানে এই একই উত্তর কত রকম ভাবে ঘুরিয়ে প্রশ্নটা করতে পারে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ফাউন্টেন পেনের জন্ম ইতিহাসটা আমি এই কারণে ব্র্যাকেটের মধ্যে রেখেছি যাতে এটা একটু বেশি ইম্পর্টেন্ট। মানে আমি যতবারই কোয়েশ্চেন ম্যাচ খুলছি, যতবারই প্রশ্ন বিচিত্র খুলছি, যেখানেই দেখছি সেখানেই ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস, তার জন্য এটাকে আমি ব্র্যাকেটের মধ্যে রেখে দিয়েছি। তো এটা তো গেল 2017 সালে যেটা এসেছিল সেটা। এটাকে ঘুরিয়ে কত রকম ভাবে দিতে পারে। ধরো ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত, ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস, আবার এই কোয়েশ্চেন দিতে পারে, আবার নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে এই কোয়েশ্চেনটা দিতে পারে, আবার এর সাথে মানে বাংলায় কি নামে পরিচিত এই জায়গাটা হয়তো এটা না দিয়ে দিল এর আবিষ্কারককে, ফাউন্টেন পেনের আবিষ্কারককে। এবার দেখো তোমাদেরকে যেটা আলাদা আলাদাভাবে মুখস্থ করতে হবে তার কিন্তু কোনো কারণ নেই, কারণ আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলেছি যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সম্পূর্ণ এমসিকিউ এবং এসিকিউ পড়ে কমপ্লিট করবে। এবং এই যে ফাউন্টেন পেনের আবিষ্কারককে, এটি বাংলায় কি নামে পরিচিত, নামটা কার দেওয়া হতে পারে, এই সমস্ত পাতি এসিকিউ গুলো কিন্তু তোমাদের সহায়িকাতে সবারই থাকে। তাই এইগুলো যদি ভেঙে ভেঙে কোয়েশ্চেন আসে তাহলে কিন্তু তোমাদের চিন্তার খুব একটা কারণ নেই। এরকম কিন্তু নয় যে যদি আমি তোমাদেরকে হয়তো এটা বলে দিলাম, যদি সেখানে চলে আসলো এর আবিষ্কারককে, তোমরা হয়তো সেটা লিখতে পারবে না, এরকম কিন্তু নয়, কারণ তোমরা কিন্তু এসএকিউতে এই কোয়েশ্চেনটা পড়বে। তাই জন্য এটা কখনো মনে করবে না যে আমি এখানে ওই 1 নম্বরের কোয়েশ্চেনটা বা ওই 2 নম্বরের কোয়েশ্চেনটা দিইনি বলে ওটা তোমরা কমন পাওনি। আমি কিন্তু বারবার বলছি সবাইকে এমসিকিউ এবং এসিকিউ পড়তে হবে, এবং তার মধ্যেও কিন্তু প্রচুর কোয়েশ্চেন ঢুকে থাকবে। 1+2, 1+1+3 এরকম ধরনের যে প্যাটার্নের কোয়েশ্চেন আসবে সেখানে কিন্তু অনেক এসিকিউ থাকবে। তার জন্য এমসিকিউ এবং এসিকিউ কিন্তু খুঁটিয়ে তোমাদেরকে পড়তে হবে, এটার কিন্তু কোনো বিকল্প হয় না। আর না তো এমসিকিউ এসিকিউ এর কোনো কমন হয়, পর্ষদের মাথার তার এমনিতেই কাটা, কোথা থেকে এমসিকিউ এসিকিউ দিয়ে দেয় পর্ষদ নিজেই জানে না। তো সেই জন্য তোমাদেরকে এমসিকিউ এসিকিউ এমনভাবে রেডি করতে হবে যেন পর্ষদ যেখান থেকে কোয়েশ্চেন করুক তোমরা সুন্দরভাবে আনসার করে দিয়ে চলে আসতে পারবে। তো এটা তো আমি বললাম এর আবিষ্কারককে এরকম দিয়ে দিতে পারে, আরো দিতে পারে। দেখো এরকম ভাবে দিয়ে দিতে পারে, কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন। এই কোটেশনটা দিয়ে কি প্রশ্ন করতে পারে, মানে ওই ফাউন্টেন পেনের ওই কোয়েশ্চেনগুলোই, এই পেনের আদিতে নাম কি ছিল। তো আমরা সবাই জানি এটা এসিকিউতে আমরা পড়বো যে ফাউন্টেন পেনের আদিতে নাম ছিল ডিজার্ভার পেন। রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া নামটা কি হতে পারে, এটাও আমরা এসিকিউতে পড়বো যে ঝর্ণা কলম। জন্ম ইতিহাস, এই জন্ম ইতিহাসটা একদম কমন, এর সবসময় জন্ম ইতিহাস থাকবেই ফাউন্টেন পেনের, ঠিক আছে। অথবা থাকতে পারে লেখক কোথায় ফাউন্টেন পেন কিনতে গিয়েছিলেন, পার্ক স্ট্রিটের সামথিং কোন একটা দোকানে হবে, আমি প্রবন্ধটা তো আমার এখন আর মনে নেই, কিন্তু ওরকম একটা দোকানে গিয়েছিলেন, তার কি অভিজ্ঞতা হয়েছিল।
এবার উনি কিরকম অভিজ্ঞতার মধ্য দিয়ে ফাউন্টেন পেন কিনেছিলেন সেটা ওই বইতে লেখা আছে, আমি দেখেছি। ওইখানে দোকানদার পার্কার, শেফার্ড এরকম অনেকগুলো পেন তাকে খুলে দেখিয়েছিলেন এবং দেওয়ালে ছুঁড়ে মেরেছিলেন একটাকে, তার নিবটা কতটা শক্ত সেটা দেখানোর জন্য। তো এইরকমভাবে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। এই ফাউন্টেন পেনের এই কোটেশনগুলো দিয়ে লেখক কোথায় ফাউন্টেন পেন কিনতে গিয়েছিলেন, তার কি অভিজ্ঞতা হয়েছিল, এটা 2+3 আসতে পারে। আবার এই যে এখানে 1+1+3 এটা আসতে পারে। আদিতে নাম কি ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের নামটা দিয়ে কি হতে পারে, জন্ম ইতিহাস, এটা 1+1+3 আসতে পারে। আর প্রথমে যেটা আছে 2017 সালে এসেছিল, এটা যদি দিয়ে দেয় তাহলে তো কোনো কথাই নেই যে ফাউন্টেন পেনের বাংলা কি নামে পরিচিত, মানে যেটা ঝর্ণা কলম আর কি। নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া বলে উল্লেখ করা হয়েছে। আর ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস, ঠিক আছে। আর এর আবিষ্কারক তো তোমরা জানো, লুইস অ্যাডসন ওয়াটারম্যান, এটা তো জানোই তোমরা, এসএকিউ তো পড়বে। তো এর সাথে সাথে এইভাবে কিন্তু কোয়েশ্চেনগুলো তোমাদেরকে বিভ্রান্ত করে দিতে পারে। এই যে জন্ম ইতিহাস নেই, তোমাদের আরো একটা কোয়েশ্চেন ঘুরিয়ে দিয়ে দিতে পারে। তোমরা হয়তো ভাবছো যে আমরা ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস পড়ে গেলাম, কিন্তু সেখানে হয়তো অন্যভাবে কোয়েশ্চেনটা দিয়ে দিলে আমরা লিখে আসতে পারবো না। ধরো এরকম করে যদি প্রশ্নটা দিয়ে দেয় যে বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন, ওয়াটারম্যান কে ছিলেন? তো এটা আমরা সবাই জানি যে ওয়াটারম্যান একজন বড় ব্যবসায়ী ছিলেন এবং তিনি ছিলেন ফাউন্টেন পেনের আবিষ্কর্তা। তার বিমর্ষ হওয়ার কারণ কি? তো আমরা কিন্তু জানি যে জন্ম ইতিহাসের মধ্যে আমরা তার বিমর্ষ হওয়ার কারণটা পড়েছি। তিনি একটা ব্যবসায়ী চুক্তি স্বাক্ষর করতে গিয়েছিলেন, সেখানে কালির দোয়াত উল্টে গিয়ে তার চুক্তিপত্র নষ্ট হয়ে গিয়েছিল, তাই তিনি বিমর্ষ হয়ে গিয়েছিলেন। এটা তো আমরা জন্ম ইতিহাসের মধ্যে পড়েছি, ফাউন্টেন পেনের জন্ম ইতিহাসে, যে তখন তিনি প্রতিজ্ঞা করলেন যে তিনি এই কালি মানে কালি এই যে ব্যাপারটা বয়ে নিয়ে বেড়ানোর ব্যাপারটা তিনি বাদ দেবেন, তখনই তো ফাউন্টেন পেন আবিষ্কার হয়েছিল। তার প্রতিজ্ঞার ফল কি হয়েছিল? তো এখানে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারছি এখানে ফাউন্টেন পেনের জন্ম ইতিহাসটাই আমাদেরকে তুলে ধরতে হবে। কিন্তু এই ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো, এটা ডিরেক্ট না এসে এইভাবে চলে আসতে পারে ওয়াটারম্যান কে ছিলেন, তার বিমর্ষ হওয়ার কারণ কি, তার প্রতিজ্ঞার ফল কি হয়েছিল। তো তোমরা কিন্তু জানো যে এখানে তোমাদেরকে ফাউন্টেন পেনের জন্ম ইতিহাসে লিখতে হবে। কিন্তু ওই যে প্রশ্নটা যেহেতু ঘুরিয়ে দিয়েছে, তোমরা হয়তো ভাবছো যে এটা তো আমাদের কমন পড়েনি, আমরা যেটা দেখে এসেছিলাম প্রশ্ন সেটা তো আমাদের পড়েনি, কিন্তু তোমরা বুঝতেই পারবে না যে উত্তর যেটা তোমরা পড়ে এসেছো সেটাই তোমাদেরকে লিখতে হবে। তো সেই জন্য আমি এটাও দেখিয়ে দিলাম যে এই ফাউন্টেন পেন নিয়ে কিন্তু সবসময় যে কোটেশনের মধ্যে ফাউন্টেন পেন উল্লেখ করা থাকবে তার কিন্তু কোনো মানে নেই। ওর জন্ম ইতিহাস আসবে মানে যেভাবে খুশি আসতে পারে, ঠিক আছে। তোমাদেরকে বুঝতে হবে যে জন্ম ইতিহাসটাই লিখতে হবে। তো এইভাবে কিন্তু ফাউন্টেন পেন নিয়ে এইভাবে এই প্রশ্নগুলো আসতে পারে। এরপরে আমরা দেখবো 2018 সালে কি এসেছিল। আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। কোন জিনিস আজ অবলুপ্তির পথে, এই অবলুপ্তির কারণ কি, এ বিষয়ে লেখকের মতামত কি? ঠিক আছে, এই একটা কোয়েশ্চেন 2018 সালে এসেছিল, 1+1+3, এটা খুব ইম্পর্টেন্ট। আমি তো সবসময় তোমাদেরকে বলেছি 2017 থেকে 2020 সাল পর্যন্ত যে সমস্ত প্রশ্ন এসেছে সেগুলো সবই 2025 সালের জন্য ইম্পর্টেন্ট। তো তারপরে আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, কারা কালি তৈরি করতেন, কারা কিভাবে কালি তৈরি করতেন, 2019 সালের প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা একবারই এসেছিল এবং আমার মনে হয় এটা তোমাদের 2025 সালের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ফাউন্টেন পেন ইম্পর্টেন্ট, কিন্তু এটাও ইম্পর্টেন্ট যে কিভাবে তারা কালি তৈরি করতেন। এরপরে 20 সালে লাস্ট আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা, বক্তার আসল নাম। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা, বক্তার আসল নাম কি? তার আসল নাম নিখিল সরকার। আর তার ফাউন্টেন পেন কেনার ঘটনা সংক্ষেপে বর্ণনা করো। তো এটা তো হচ্ছে তোমরা বর্ণনা করতেই পারবে, কারণ তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কয়েক বছর পরে ফাউন্টেন পেন কিনতে গিয়েছিলেন। তো এটা 1+4 আসবে, 4 এসেছিল 2020-তে। তো এই পর্যন্ত তোমাদেরকে মুখস্থ করতে হবে। এবার দেখো মানে পড়তে হবে আর কি। 2022, 23, 24 আমি বলে দিয়েছি, অতটা ইম্পর্টেন্ট নয়, কারণ পর্ষদ অতটাও তার কাটা নয় যে 25 সালের মাধ্যমিক পরীক্ষাতে 22, 23, 24 কোয়েশ্চেন রিপিট করবে। তো তার জন্য সেগুলো ছেড়ে দাও, ঠিক আছে, ওইসব কিছু দেখে দরকার নেই। 2017 থেকে 2020 সাল পর্যন্ত এই 4টে প্রশ্ন যেটা মাধ্যমিকে এসেছে, এই 4টে প্রশ্ন সুন্দর করে রেডি করে ফেলো। এর মধ্যে থেকে কিন্তু প্রশ্ন রিপিট হতেই পারে, আর বিশেষ করে 17 আর 18 সালের কোয়েশ্চেনটা যেহেতু অনেক বছর আগেকার, 7-8 বছর আগেকার কোয়েশ্চেন, তার জন্য পর্ষদগুলো দিয়ে দিতেই পারে। এবার আসছে আমার সাজেশনে। দেখো সাজেশন এরকম হবে যেটা তোমাদের দেখলেই মনে হবে যে এই প্রশ্নটা আসতে পারে পরীক্ষাতে। তো প্রথমে আমি তোমাদেরকে 5 দাগের প্রশ্নটা দেখতে বলছি। আমি তোমাদেরকে বলেছিলাম যে এমন একটা প্রশ্ন রেডি করে রাখবে সবসময়, কারণ পর্ষদের হচ্ছে মাঝে মাঝে একটু মাথার পোকা নড়ে ওঠে, আর সে মাঝে মাঝে এমন একটা কোয়েশ্চেন দিয়ে দেয় মানে একটু বেশি আইকিউ টেস্ট করতে যায় আর কি, যেরকমটা হয় আর কি WBBSC পর্ষদের। তো হচ্ছে একটু বেশি আইকিউ টেস্ট করতে যায়, যে সাধারণ ছেলে মেয়েদের কথা না ভেবে এমন একটা কোয়েশ্চেন দিয়ে দেয় যেটা আর কি নিজের মন থেকে বানিয়ে নিজের উৎকৃষ্ট ভাষা দিয়ে ভাষা শৈলীর প্রয়োগ করে সেটা লিখতে হয়। তো সেই জন্য কালিকলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। এই যে একটা রেয়ার কোশ্চেন যেটা দিতেই পারে পর্ষদ, এবং আমার মনে হয় এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন 2025 সালের জন্য। পর্ষদ কিন্তু এই কোশ্চেনটা দিতেই পারে যে কালিকলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো, এবং সেটা তোমাদের নিজেদের মতো করে নিজেদের ভাষাশৈলী প্রয়োগ করে তোমাদেরকে লিখে আসতে হবে। এটা কিন্তু অনেক সহায়িকা বইতেও তোমরা পেয়ে যাবে। যদি মনে হয় নিজেরা বানাতে পারছো না তাহলে অবশ্যই সহায়িকা বইয়ের হেল্প নেবে, আর যদি সহায়িকা বইতে খুঁজে না পাও দেন আমাকে কমেন্ট করবে, আমি লিখে দেবো। তো এরপরে আসছে 6 দাগে। এরকম কিন্তু কোয়েশ্চেন তোমাদের পড়ে রাখা ভালো, কারণ পর্ষদ অনেক সময় মানে বেকুব করে দেওয়ার জন্য এই ধরনের কোয়েশ্চেন দিয়ে দেয়।
তার জন্য আমি এটা সাজেশনে রেখে দিয়েছি, কোনো রিস্ক নিতে চাই না আর কি, যাতে পরে তোমরা আমাকে বলতে না পারো যে ম্যাম আপনি বলেননি এই কোশ্চেনটা আসবে। তো 6 দাগে আর এই ধরনের কোশ্চেন আসে, ওই জন্য 6 দাগে আছে বঙ্কিমচন্দ্র লিখেছিলেন লাঠি তোমার দিন ফুরাই আছে, প্রবন্ধ অনুসারে উদ্ধৃতাংশ তাৎপর্য বিচার করে। এই কোশ্চেনটা কিন্তু আমরা অনেক বছর ধরে বলেছি যে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, কিন্তু একবারও পর্ষদ দেয়নি, তার জন্য 2025 সালের জন্য এটা ইকুয়ালি ইম্পর্টেন্ট। এই লাঠি তোমার দিন ফুরাই আছে এই কোশ্চেনটা আমরা প্রত্যেক বছর ইম্পর্টেন্ট দিই, কিন্তু আসেনি। তো এই জন্য 2025 সালে আবার আমি এটাকে সাজেশনে রেখেছি, যেটা আসতে পারে এবং এটা তোমাদেরকে পড়তে হবে। যদি এই বছর না আসে আমি আবার 2026 সালে মাধ্যমিক স্টুডেন্টদেরকে দেবো, কারণ এটা এমন একটা কোয়েশ্চেন যেটা আমি কোনো বছরই বাদ দিতে পারি না, কখন পর্ষদ দিয়ে দেবে তার কোনো ঠিক নেই। তো এবার তারপরে 7 দাগে কলমকে বলা হয় তলোয়ারের চেয়ে শক্তিধর, খুবই ইম্পর্টেন্ট একটা কোটেশন যেটা থেকে পর্ষদ প্রশ্ন করতে পারে, বিষয়টি ব্যাখ্যা করো। এবার দেখো এই উদ্ধৃতাংশের তাৎপর্য বিষয়টি ব্যাখ্যা করো, এই উদ্ধৃতাংশটি ব্যবহারের তাৎপর্য বিশ্লেষণ করো, মানে সে যেভাবেই আসুক না কেন এই কোটেশনটা দেখলে তোমরা যে উত্তরটাই পড়ে গিয়েছো না কেন সেই উত্তরটাই সাজিয়ে গুছিয়ে লিখে চলে আসবে। কি প্রশ্ন আছে কি ওসব দেখা দরকার নেই, কোটেশন কি এসেছে সেটা দেখবে। কোটেশন দেখার পরে যদি দেখো যে একটু ভাঙতি কোয়েশ্চেন আছে 1+2+ বা 1+2+1 বা 1+2+2 1+1+3 এরকম যদি ভাঙতি কোয়েশ্চেন আসে সেক্ষেত্রে একটু দেখার বিষয় আছে। কিন্তু যদি দেখো যে একটা কোটেশন এসে একদম ডাইরেক্ট লিখে দিয়েছে ব্যাখ্যা করো, তাহলে আর ওসব দেখার দরকার নেই, তুমি সহায়িকা বইতে বা নিজের মতন করে যেটা রেডি করেছো সেটাই লিখে দিয়ে চলে আসবে। এরপর আমাদের আছে 8 দাগে মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান। তাদের বলতে কাদের কথা বলা হয়েছে, তাদের খাতির ও সম্মানের পরিচয়। এটা WBT এর কোশ্চেন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যেটা 90% সম্ভাবনা আছে আসার, ঠিক আছে, কিন্তু 100% নয়। এরপরে 9 দাগে আছে, এরপরে আমাদের লাস্ট যে দুটো কোশ্চেন আমি সাজেশনে রেখেছি, একটা হচ্ছে কালগুনে বুঝিবা আজ আমরাও তাই, কালগুনে কথাটিতে প্রাবন্ধিক কি বোঝাতে চেয়েছেন, আর তার মানে এটা আর কি ব্যাখ্যা করো বা প্রাবন্ধিক কি বোঝাতে চেয়েছেন সেই একই। আর তারপরে আছে বিস্ফোরণ কলম বিস্ফোরণ, কে কোন রচনায় এমন মন্তব্য করেছেন, এমন মন্তব্যের কারণ কি। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে এই কোশ্চেনগুলো, এর মধ্যে ভেবে নিও না যে 11টা কোশ্চেন আছে, আমি কিন্তু বললাম যে ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস আর এইটা সেম কোশ্চেন, এটা আমার 9 দাগ লেখাটাই ভুল হয়েছে, ঠিক আছে। এই কোশ্চেনটা এটা কিন্তু কেউ ভেবে নিও না যে অনেকগুলো কোশ্চেন আছে, আমি কিন্তু বললাম যে একই রকমের উত্তর কিন্তু অনেক প্রশ্ন হতে পারে। তো এই যে প্রশ্নগুলো আমি দিয়েছি এই প্রশ্নগুলোই তোমাদের হারিয়ে যাওয়া কারিকলম থেকে পড়তে হবে, এর বাইরে কিন্তু আর কিছু পড়তে হবে না, ঠিক আছে। সবাইকে 1000 রকম প্রশ্ন থাক আর স্যার তোমাদের অনেক রকম নোটস দিতে থাকুক, অবশ্যই একবার করে রিডিং পড়ে নেবে, সব মানে যেগুলো আছে আর কি সব একবার করে রিডিং পড়ে নেবে, আর এইগুলো একটু সিরিয়াসলি পড়বে, ঠিক আছে। বিশেষ করে এই যেগুলো আমি দিলাম এগুলোই তোমাদের সাজেশন টেস্ট এবং মাধ্যমিকের জন্য। আশা করছি এর বাইরে আর কিছু পড়া লাগবে না, আর এর বাইরে আর কিছু আসবেও না। তো আজকে ভিডিও পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না, আর একটা করে লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।